হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 2018 সাল সকল বোর্ডের যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা সলভ করে দেখাবো। চলো শুরু করি। 1 নম্বরে বলা আছে, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ক লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণীবদ্ধকরণ, খ আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ, গ প্রতারণা জালিয়াতি রোধ, ঘ দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো এইটা আমাদের মনে হয় যে মুখস্থ হওয়ার মতো একটা নৈর্ব্যক্তিক, যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ। আমরা যখনই প্রথমেই যখন আমরা হিসাব বিজ্ঞানটা শিখি, প্রথম অধ্যায়টা রিডিং করি, ওটার মধ্যে বারবারই এই কথাটা বলা আছে যে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ। 2 নম্বরে বলা আছে, লুকা প্যাসিওলি কী ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন একজন ধর্মযাজক আর গণিতবিদ। তাহলে এইখানে গণিতবিদ হচ্ছে ঘ নম্বরে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বরে বলা আছে, সঠিক হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণটা আমরা জানি সেটা হচ্ছে a = l প্লাস ই, আর ই কে ভাঙালে পাই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বরে বলা হয়েছে, প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে 1 2টি হিসাব খাতকে, 2 হিসাব সমীকরণকে, 3 আর্থিক অবস্থাকে। হ্যাঁ, লেনদেন এই তিনটাকে মানে লেনদেন হতে হলে কি 2টা পক্ষ থাকতে হবে আর 2টা পক্ষকে প্রভাবিত করতে হবে। হিসাব সমীকরণ অর্থাৎ a = l প্লাস এই সমীকরণে যদি কোনো পরিবর্তন না হয় বা প্রভাব না ফেলে সেটা কিন্তু লেনদেন হয় না। আর 3 বলা আছে আর্থিক অবস্থাকে, অবশ্যই আর্থিক অবস্থার পরিমাপযোগ্য হতে হয় একটা লেনদেন হতে হলে একটা ঘটনাকে। তাহলে 3টাকে আমরা সঠিক উত্তর ধরবো, আমরা 4-এর ঘ লাগাই দেব। 5 নম্বরে বলা হয়েছে, চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়? আচ্ছা, ক বছর শেষে, খ সপ্তাহের শেষে, গ মাস শেষে, ঘ হচ্ছে প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর। তাহলে আমরা কিন্তু জানি যে চলমান জের ছকে কি করে, একটা তারিখ দিলাম, ওটা জেরের ঘরে বসাই, পরে আবার পরের তারিখে লেনদেন আসে, আবার কি করি যে ক্যালকুলেশন করে ডেবিট থাকলে ডেবিট প্লাস করি, ক্রেডিট থাকলে ডেবিট মাইনাস করে কি করি আমরা সাথে সাথেই কি করি যেটা নির্ণয় করে ফেলি। তাহলে ঘ নাম্বার যেটা বলা আছে যে প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পরে, এটাই হবে সঠিক উত্তর। তারপরে দেখো 6 আর 7 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা ছোট্ট উদ্দীপক করতে হবে। বলা আছে, জনাব জাহিদ 4 লাখ টাকা একটি মেশিন ক্রয় করে এর বহন খরচ বাবদ 5,000 টাকা এবং সংস্থাপন খরচ 15,000 টাকা প্রদান করেন। পরবর্তীতে তার কাজে না আসায় মেশিনটি 4,40,000 টাকায় বিক্রয় করেন। এখন 6 নম্বরে বলা আছে, জনাব জাহিদের মূলধন জাতীয় ব্যয় কত? তা মূলধন জাতীয় ব্যয় তো আমরা জানি, যদি মেশিন ক্রয় করে কোনো একটা, মেশিনটা অনেক বছর যাবে অর্থাৎ দীর্ঘকালীন মেয়াদ, আর বারবার কেউ এটা ক্রয় করে না, অনিয়মিত, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় একটা ব্যয়। তাহলে এটার দাম ছিল 4 লাখ টাকা। আর আমরা জানি যদি কোনো সম্পদ আমরা কিনি, ওই সম্পদটা কেনার সাথে ওটার সাথে যত আনুষঙ্গিক খরচ ছিল ওটাও কিন্তু যোগ দিতে হয়। তাহলে আনুষঙ্গিক খরচ ছিল কি বহন খরচ আর সংস্থাপন ব্যয়, তাহলে 15 আর 5 হচ্ছে 20,000। তাহলে টোটাল এখানে মেশিন ক্রয় বাবদ ব্যয় হবে 4,20,000 টাকা, আর এই পুরাটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। সাথে বলা আছে, জনাব জাহিদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? আচ্ছা, আমরা দেখো খেয়াল করো যে 4,20,000 টাকা ছিল মেশিনটার তার দাম, আর সে বিক্রি করেছে কত? 4,40,000 টাকা। তাহলে মাঝখানে তার আয় হয়েছে কত? আয়টা মানে কি? আয় মানে হচ্ছে যে বিক্রয় করলাম আর আমি যে ক্রয় করলাম এর মাঝে যে পার্থক্য হচ্ছে 20,000 টাকা। তাহলে যেটা অপশন খতে আছে এটা হবে রাইট অ্যান্সার। 8 নম্বরে বলা আছে, বিভিন্ন প্রকার সম্পদ অবচয়ের ফলে 1 সম্পদের মূল্য হ্রাস পায়। অবশ্যই যদি অবচয় হয় মানে সম্পদের ক্ষয়প্রাপ্ত হওয়াটাই তো হচ্ছে কি অবচয়, তাহলে তো মূল্য হ্রাস পাবেই। সম্পদের মানে কর্মক্ষমতা কমে যায়, আস্তে আস্তে ব্যবহারের ফলেই তো অবচয় হয়। অবচয় মানে কর্মক্ষমতা হ্রাস পাওয়া, অর্থাৎ এই কর্মক্ষমতা হ্রাস পাওয়ার ফলে যে দামটা কমে যায় সেটাই কিন্তু হচ্ছে অবচয়। আর ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়, যে অবচয়টা হচ্ছে প্রতিনিয়ত, এর কারণে অবচয় নামে ব্যবসাটা ব্যয় বৃদ্ধি পেয়ে যায়। তাহলে 3টাই হচ্ছে সঠিক, তাহলে ঘ নাম্বারটা দাগিয়ে দিলাম। 9 নম্বরে বলা আছে, উত্তোলন কোন শ্রেণীর হিসাব? উত্তোলন আমরা জানি মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে ঘ রাইট অ্যান্সার। 10-এ বলা আছে, বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকারের হিসাব? খেয়াল করো, বিজ্ঞাপন আমরা জানি ব্যয় হিসাব, কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সম্পদ। আর তুমি যদি এইভাবে ভাবো যে আর্থিক বিবরণীতে আমরা এটা কি করি, যে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের ক্ষেত্রে আমরা অলিক সম্পদের ক্যাটাগরিতে এটা বসাই, তাহলে এটা একটা সম্পদ হিসাব একদম সোজাভাবেই বোঝা যায়। তাহলে গ নাম্বার হচ্ছে দাগা দিলাম।
11তে বলা আছে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তাকে তা হলো। ভাউচার দুইটা কেটে দেই, নোট হবে। মানে পণ্য বিক্রয় ফেরত বলো আর ক্রয় ফেরত বলো, এগুলো হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট, ভাউচারের কোনো রিলেশন নাই। এখন কথা হচ্ছে ক্রেডিট নোট হবে না ডেবিট নোট হবে। বিক্রিত পণ্য ফেরত আসলো তার মানে বিক্রয় ফেরত, আর বিক্রয় ফেরত দিলে সেটার জন্য যে নোটটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 12তে বলা আছে কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়। এখন খেয়াল করো যে ক্যাশ মেমো হচ্ছে নগদের জন্য, নগদ যে কোনো লেনদেনের জন্যই। ডেবিট নোট আর ক্রেডিট নোট, ডেবিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের জন্য আর হচ্ছে ক্রেডিট নোট হচ্ছে ক্রয় ফেরতের জন্য। তাহলে এখানে বলছে ক্রয় জাবেদা কোনটার উপর ভিত্তি, তাহলে অপশন একটাই থাকে চালান, তাহলে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 13তে বলা আছে বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয়। নগদ প্রদান জাবেদায়। আচ্ছা, গতে বলা আছে খ বলা আছে প্রকৃত জাবেদা, গ হচ্ছে ক্রয় জাবেদা, ঘ হচ্ছে বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা তো হবেই না, এখানে বিল বাট্টাকরণের সাথে কোনো কাজ নাই, ধারে ক্রয় বিক্রয়ের কাজ হচ্ছে এখানে। এখন নগদ প্রদান জাবেদা নাকি প্রকৃত জাবেদা, এখন খেয়াল করো নগদ প্রদান জাবেদার মধ্যে আমাদের কি আছে, যদি নগদ টাকা প্রদান করি তাহলে হচ্ছে আমরা বাট্টা পাই, আর যদি প্রাপ্তি জাবেদায় তখন হচ্ছে বাট্টা দেই। তো এটার মধ্যে মানে বিল বাট্টা এখন তো দুইটাই ধরতে হবে, প্রদত্ত আর প্রাপ্ত। এটার মধ্যে এক ধরনের বাট্টা আসতেছে, আরেক ধরনের বাট্টা কিন্তু আসে না। আর প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদার মধ্যে কতগুলা ক্যাটাগরি আছে, সেগুলো কি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই প্রকৃত জাবেদার মধ্যে যে দুইটাই কিন্তু অপশন আছে, নগদ প্রাপ্তি জাবেদা আর হচ্ছে নগদ প্রদান জাবেদা, আর দুইটার মধ্যেই কি হচ্ছে দুই ধরনের বাট্টা লিপিবদ্ধ করা হয়। তাহলে 13 খ হচ্ছে রাইট অ্যান্সার। 14তে বলা আছে ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে প্রদত্ত কমিশন না, এটা হচ্ছে ব্যয় ডেবিট, প্রাপ্ত সুদ ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 2 আর 3 গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 15 নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে 3 ঘরা নগদান বহির কোথায় বসে। আচ্ছা, আমি চেকের মাধ্যমে দায় পরিশোধ করছি, এখন যদি দায় পরিশোধ করে হাত থেকে কি যাবে, নগদ টাকা চলে যাবে, তাহলে এটা তো শিওর যে ক্রেডিট দিকে বসবে, অর্থাৎ নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে। এখন চেকের মাধ্যমে আমি দায়টা পরিশোধ করছি, তাহলে নগদান বইয়ের যে ক্রেডিট দিকের টাকার ঘর থাকবে তো 2টা, 3 ঘরা নগদান বই 3টা থাকবে, নগদ ব্যাংক আর হচ্ছে বাট্টা। তাহলে যেহেতু আমি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে করছি, তাহলে তো ব্যাংকের ঘরে বসবে টাকাটা, তাহলে কি হবে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, যেটা কিনা অপশন গতে রয়েছে। 16 নম্বরে বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি। এটা বোঝানোর কিছু নাই, তোমাদের বইয়ে যে দুতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টারটা আছে ওইখানে তোমরা দেখে নিবা যে সুবিধা কয়টা আছে হচ্ছে 10টি। তাহলে ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 17 নম্বরে বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক জমা রেয়া মিলের কোন দিকে বসে। আমরা জানি যে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে কোনো দিকেই বসে না, তাহলে হচ্ছে আমরা খ নাম্বারটা দিব রাইট অ্যান্সার। শিক্ষার্থীরা তারপরে আমাদেরকে 18 আর 19 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। লেখা আছে জনাব আশিকের 2017 খ্রিস্টাব্দে সনের 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্ধৃত ছিল নিম্নরূপ: হাতে নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 80,000 টাকা, বাড়ি ভাড়া 20,000 টাকা, অগ্রিম প্রদত্ত বেতন 8,000 টাকা, আর বিজ্ঞাপন খরচ হচ্ছে 12,000 টাকা। এখন প্রশ্নে চাওয়া হয়েছে উদ্দীপকে চলতি সম্পদের পরিমাণ কত। এখন খেয়াল করো এখানে নগদ টাকাটা চলতি সম্পদ, তাহলে 50,000, ব্যাংক জমাও চলতি সম্পদ 80,000, টোটাল 1,30,000। বাড়ি ভাড়া এটা হচ্ছে ব্যয়, অগ্রিম প্রদত্ত বেতন এটা একটা চলতি সম্পদ, তাহলে কত হলো 1,38,000। বিজ্ঞাপন খরচ এটা ব্যয়, তাহলে হচ্ছে কি 1,38,000 টাকা হচ্ছে চলতি সম্পদের পরিমাণ, এটা কিনা ক নাম্বার অপশনে আছে। 19 নম্বরে বলা আছে জনাব আশিকের মুনাফা জাতীয় ব্যয় কত। এই যে এই তিনটা তো আমরা ধরলামই সম্পদ, তাহলে বাকি থাকে কি বাড়ি ভাড়া এটা একটা ব্যয় আর বিজ্ঞাপন, তাহলে টোটাল হচ্ছে 20 আর 12 32,000 টাকা। গ নাম্বারটা রাইট অ্যান্সার। 20 নম্বরে বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়। আচ্ছা, এটা হচ্ছে কতগুলো নীতি আছে আমাদের বইতে, দেখবা মানে তোমাদের বইতে, তো দেখবা যে ওই নীতিগুলোকে রিডিং করলে এটা তোমরা পেয়ে যাবা। তো এটা বোঝানো তেমন কিছু নাই, বইটা একটু পড়তে হবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়, এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি, তাহলে 20-এর ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 21-এ বলা আছে নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে, তাহলে যন্ত্রপাতি বিক্রি করলে তো আয় হবে মানে প্রাপ্তি হবে,
দেনাদার হতে বলা আছে প্রাপ্তি, বিক্রয় করলে প্রাপ্তি, তাহলে ক্রয় করলে হচ্ছে টাকা আমি প্রদান করব, তাহলে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 22 নম্বরে বলা আছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য 20,000 টাকা পরিশোধ করলে প্রথম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? তাহলে 5 বছরের জন্য 20,000 টাকা পরিশোধ করব, তাই না? তাহলে হচ্ছে প্রতি বছর কত পড়ে? প্রতি বছর 5 বছরের জন্য 20,000 টাকা হলে প্রতি বছর হচ্ছে 4,000 টাকা। তাহলে প্রথম বছর শেষে 5 বছর, 1 বছর যদি শেষ হয়ে যায় 4,000 টাকা, তাহলে 20 থেকে 4,000 গেলে থাকে কত? 16,000 টাকা। তাহলে 16,000 টাকা হবে বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। ঘ হচ্ছে রাইট অ্যান্সার। 23 নম্বরে বলা আছে আরোপণযোগ্য খরচের অন্তর্ভুক্ত হলো 1 কারখানা পরিব্যয়, 2 বিক্রয় ও বিতরণ খরচ, 3 অফিস ও প্রশাসনিক খরচ। আচ্ছা, এই তিনটাই হচ্ছে তোমার হচ্ছে আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচটা কি সেটা হচ্ছে আমরা বইয়ে 11 নম্বর অধ্যায়ে যে আমাদের তোমার থিওরিগুলো আছে ওগুলো একটু পড়বো, এখান থেকে আরোপণযোগ্য খরচ কি ওগুলোর মধ্যে এটা বিস্তারিত বোঝানো আছে। তো আমি চাই যে তোমরা একটু বইটা ভালো মতো পড়ো, তো এটা আমি আর বলবো না, তোমরা পড়ে নিবে। আর আরোপণযোগ্য খরচের মধ্যে তিনটাই পড়বে। তো 23 হচ্ছে ঘ নাম্বার। 24 উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কি পাওয়া যায়? উৎপাদন ব্যয়ের সাথে এইগুলো যোগ করলে পাওয়া যায় হচ্ছে মোট ব্যয়, তাহলে ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 25 বলা আছে তারল্য অনুপাতের আদর্শ মান কোনটি? এটাও বইতে দেওয়া আছে 1.1। তো এই তিনটার মধ্যে কোনোটা আসলে বোঝানোর মতো কিছু না, এটা একটু বইটা পড়তে হবে। 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে ছোট্ট একটা উদ্দীপক পড়ে নিতে হবে। বলা আছে জনাব মাহমুদ চেয়ার তৈরির জন্য 20,000 টাকা কাঠ ক্রয় করেন, এছাড়া মজুরি বাবদ 5,000 টাকা এবং কারখানা উপরিব্যয় 3,000 টাকা প্রদান করেন। 26 নম্বরে বলা আছে জনাব মাহমুদের মুখ্য ব্যয়ের পরিমাণ কত? মুখ্য ব্যয়ের সূত্র আমরা জানি, সূত্রটা কি? প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ। তাহলে এখানে প্রত্যক্ষ কাঁচামাল আছে 20,000 টাকা, মজুরি আছে 5,025, আর প্রত্যক্ষ অন্যান্য খরচটা নাই, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ না পরোক্ষ, তাহলে 25,000 টাকা অপশন আছে ঘতে, দাগিয়ে দিলাম। 27 বলা আছে জনাব মাহমুদের রূপান্তর ব্যয়ের পরিমাণ কত? আমরা সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়, তাহলে প্রত্যক্ষ মজুরি আছে 5,000, কারখানা উপরিব্যয় আছে 3,000, টোটাল 8,000 টাকা হচ্ছে রূপান্তর ব্যয়। তারপরে দেখো 28 ও 29 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে আবারও একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটা পড়ে নেই। 2016 সালের মার্চ 15 তারিখে জনাব রূপম 10% কারবারি বাট্টায় কনক ট্রেডার্সের নিকট 40,000 টাকার পণ্য বিক্রয় করেন এবং নগদত্ব আদায়ের শর্ত হিসাবে 4/15 নিট 28 উল্লেখ করেন। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের লেনদেনটি জনাব রূপম কত টাকা হিসাবভুক্ত করবেন? আচ্ছা, লেনদেনটা কি? 10% বাট্টায় 40,000 টাকার পণ্য বিক্রয় করছে। এখন 40,000 টাকার 10% করলে কত হয়? 4,000 টাকা। আমরা তো জানি যে কারবারি বাট্টা ক্রয় বিক্রয় থেকে মাইনাস করে দেন হচ্ছে অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে এখানে তো বিক্রয় করছে 40,000 টাকা, 10% কারবারি বাট্টা মাইনাস করবো 4,000, তাহলে থাকবে কত? 34,000 টাকা, তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার। 29 নম্বরে বলা আছে 4/15 নিট 28 দ্বারা বোঝায়। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে 15 দিনের মধ্যে যদি কনক রূপমকে এই টাকাটা পরিশোধ করে, মানে যে বাকিতে বিক্রয় করছে এই টাকাটা পরিশোধ করে 15 দিনের মধ্যে, তাহলে সে 4% ছাড় পাবে। আর যদি সে 15 দিনের মধ্যে পরিশোধ করতে নাই পারে তাকে অবশ্যই 28 দিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে। এখন আমার কথার সাথে অপশনগুলো আমরা মিলিয়ে দেখি। 1 নম্বরে বলা আছে 4 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 15% ছাড়। কথা কিন্তু এখানে কি মিল নাই, 4 দিনের মধ্যে না, 15 দিনের মধ্যে করলে 4% ছাড়, কথা উল্টা। তারপরে 2 এ বলা আছে 15 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে, এটা ঠিক আছে, তাহলে এটা আসে। আর 3 বলছে 28 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেই হবে, অবশ্যই করতে হবে, তাহলে হচ্ছে 2 আর 3 রাইট অ্যান্সার, যেটা কিনা গতে আমরা পাচ্ছি। 30 নম্বরে বলা আছে পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত? এটা হচ্ছে 20 থেকে 25%, এটা হচ্ছে মুখস্থ অ্যান্সার, এটা এখানে বোঝানোর কিছু নাই। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটা নৈবিত্তিক বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো অথবা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। এছাড়াও যদি মনে হয় যে তোমাদের কোনো বোর্ডে যে কোনো সালে বা যে কোনো নৈবিত্তিকে প্রশ্নে সমস্যা আছে, বুঝতে পারছো না, কমেন্ট করে জানাতে পারো, ওই প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আগামী পর্বে আবার অন্য একটা বোর্ড কোশ্চেনের MCQ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত টেকনিক ইজ এডুকেশনের সাথেই থাকো।